আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এসএসসি এবং এইচএসসি দুইটি শ্রেণীর একটি কমন বিষয় নগদান বই। আজকে নগদান বই নিয়ে কথা বলবো। তো নগদান বইয়ের আজকে আলোচ্য হিসেবে বেসিক আলোচনা। আমি পার্ট টু পার্ট ক্লাস নেব। আজকে বেসিক ক্লাস নেব, তারপরে ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে একটু ম্যাথ করে বুঝিয়ে দেব। তো আজকের ক্লাসটা করলে তোমরা অবশ্যই তোমাদের নগদান বইয়ে যত বেসিক সমস্যা বা বেসিক দরকার সেটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো আসলে নগদান বই বলতে আমরা কি বুঝি? প্রথমে এটা আমাকে বুঝতে হবে। নগদান বই বলতে বুঝি ওই বই যে বইতে শুধুমাত্র নগদ লেনদেন লিপিবদ্ধ করা হয়। তো এই নগদান বই লিপি বোঝার আগে তোমাকে আরেকটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। এই বিষয়টা ভালোভাবে বুঝতে না পারলে তোমার নগদান বইতে একটু সমস্যা থেকে যাবে। এবং এই বিষয়টা বুঝতে পারলে তোমার সৃজনশীল ক জন্য অ্যান্সারটা সহজ হয়ে যাবে। দেখো, এখানে আমি একটা কথা লিখেছি যে অর্থের ভিত্তিতে লেনদেন তিন প্রকার। অর্থাৎ অর্থ আদান প্রদানের উপর ভিত্তি করে লেনদেনকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, ধারে বা বাকিতে। দুই, নগদে। তিন, অনগদে। এখন ধারে বা বাকিতে বলতে আসলে আমরা কি বুঝি? আমরা ধারে বা বাকি বলতে ওই লেনদেনটাকে বুঝি যে আজকের লেনদেন হয়েছে বা টাকা কোনো আদান প্রদান ঘটেনি, আমরা ভবিষ্যতে সেই টাকা পাবো অথবা টাকা প্রদান করব। ধারে বলতে আমরা বিশেষ এটাই বুঝি। আর নগদ বলতে বুঝি যে আমরা এখনই নগদ পাইছি অথবা নগদ দিছি। কিন্তু আমরা অনগদ লেনদেন বলতে কি বুঝি? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনগদ লেনদেন। এখন অনগদ লেনদেন বিষয়টা আমাকে এই কারণে বুঝতে হবে, সৃজনশীল কতে কোশ্চেন হয় যে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। যদি আমি অনগদ লেনদেনগুলো যদি না বুঝতে পারি, তাহলে আমি এই অনগদ লেনদেনের পরিমাণ বুঝতে পারবো, নির্ণয় করতে পারবো না। এবং এই অনগদ লেনদেন এবং ধারের বা বাকিতে লেনদেন, এই দুইটা বিষয় কখনো নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। যেহেতু নগদান বই মানে কি? শুধু নগদ লেনদেনে আদান প্রদান ঘটবে। আচ্ছা, আসো এখন দেখি আমরা অনগদ লেনদেন বলতে কি বুঝি। অনগদ লেনদেন বলতে আমরা ওই লেনদেনকে বুঝি যেটা লেনদেন হয়েছে কিন্তু অর্থের আদান প্রদান ঘটেনি এবং ভবিষ্যতে ঘটবে না। আমরা কখনোই এটা কল্পনা করতে পারবো না বা চিন্তা করতে পারবো না যে এটা ভবিষ্যতে আদান প্রদান হবে। যেমন ধরো, মালিক কর্তৃক পণ্য উত্তোলন অবশ্যই একটি ব্যবসায়িক লেনদেন। কিন্তু ব্যবসায়িক লেনদেন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু নগদ টাকা আদান প্রদান ঘটেনি, কারণ মালিক কি নিয়ে গেছে? পণ্য নিয়ে গেছে। আর আমরা জানি যে মালিক পণ্য নিলে জাস্ট ব্যবসায়িক মালিক যা কিছু নেবে তাকে আমরা উত্তোলন বলি, আর উত্তোলন হয় ডেবিট। আর এখানে ক্রয় হিসাব হবে ক্রেডিট, কারণ এখানে মালিক নগদ টাকা নেয়নি। এখন ক্রয় হিসাবটা কেন ক্রেডিট হয়েছে এটা আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করে দেব। আচ্ছা, এখন দেখো, অবচয় ধার্য করা হলো। এখন অবচয় ধার্য করা মানে কি? ব্যবসায়ের স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পেয়েছে কিন্তু নগদ অর্থের কোনো আদান প্রদান ঘটেনি। যে কারণে আমরা এই নগদ অবচয়টাকে আমরা অনগদ লেনদেন বলতে পারি। ধরো, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। অনাদায়ী পাওনা মানে কি? আমি দেনাদারের নিকট বা প্রাপ্য হিসাবে কিছু টাকা পাই। ধরো, আমার একটা প্রাপ্য হিসাব আছে ৫,০০০ টাকার। এই ৫,০০০ টাকা প্রাপ্য হিসাব থেকে ধরো আমাকে ওই প্রাপ্য হিসাব বা ওই ব্যক্তি আমাকে বলে দিয়েছে ২,০০০ টাকা আমাকে দিবে না। যেহেতু ২,০০০ টাকা আমাকে দিবে না, আমি এটা আদায় করতে পারবো না। এটা হচ্ছে অনাদায়ী দেনা বা পাওনা অথবা কুঋণ। তো এটা ব্যবসার জন্য একটা কি, ব্যয় বা ক্ষতি। কিন্তু এই লেনদেনের ফলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, বাট কোনোদিনও নগদ অর্থের আদান প্রদান ঘটবে না। যে কারণে আমরা এই অনাদায়ী পাওনা ধার্যকে অনগদ লেনদেন বলি। বার্তা প্রদান বা বার্তা প্রাপ্তি, এখানে কিন্তু কোন নগদ টাকার আদান প্রদান ঘটেনি, কিন্তু এগুলো লেনদেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনগদ লেনদেন কোনগুলো। এক, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। দুই, বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ মানে কি? ব্যবসায় প্রচারের জন্য আমরা কি করেছি? কিছু পণ্য বিতরণ করেছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমার ব্যবসায় বিজ্ঞাপনের জন্য ব্যয় বাড়ছে এবং আহ, পণ্য বিতরণের ফলে আমার পণ্যটা কমে গেছে, বাট ক্রয় কমে গেছে। হ্যাঁ, ক্রয় কমে গেছে। এখন এখানে কিন্তু নগদ টাকার আদান প্রদান ঘটেনি এবং অবস্থা ধার্য করা হলো। এখানেও কোনো অর্থের আদান প্রদান ঘটেনি। এটা অনগদ লেনদেন। বার্তা বার্তা প্রদান বা বার্তা প্রাপ্তি বা কমিশন ধার্য করা, সরি, অনাদায়ী পাওনা ধার্য করা হলো। এগুলা কি? অনগদ লেনদেন। তো এই অনগদ লেনদেন নগদান বইতে আসবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনগদ লেনদেন এবং ধারাবাহিক লেনদেন নগদান বইতে আসে না।
তাহলে নগদের মধ্যে শুধু কি আসবে, নগদ এবং ব্যাংকে যত আদান প্রদান ঘটেছে শুধু সেই লেনদেনগুলো নগদায়ন বইতে আমরা অন্তর্ভুক্ত করব। আমি এখানে একটি 2 ঘর নগদায়ন এটা নমুনা ছক দিয়েছি। 2 ঘর এবং 3 ঘর উপরে লেখা হয়েছে, 3 ঘর আর 2 ঘরের মধ্যে একটু পার্থক্য, সেটা আমরা পরে বলবো। তো বেসিক জিনিসটা, মূল বিষয়টা একই। এখন এই নগদান বইয়ের দুইটা পাশ, একটা ডেবিট পাশ, একটা কি ক্রেডিট পাশ, মানে দুইটা ভাগে ভাগ করছে। তো আমরা সহজেই নগদান বই কিভাবে শিখবো, শিখবো যত রকম নগদ প্রাপ্তি বা ব্যাংকে জমা, মানে এইগুলো হবে নগদান বইয়ে ডেবিট পাশে। আমি যে কোনো খাত থেকে টাকা পাই না কেন, সেই নগদ টাকা পেলে আমি লিখবো ডেবিট পাশে। তার মানে যত নগদ প্রাপ্তি বা নগদ আদায় সব আমাকে ডেবিট পাশে লিখতে হবে। এবং ব্যাংকে জমা দেওয়ার ফলে কি ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে আমি শর্টকাটে বলতে পারি, যদি কোনো লেনদেন দ্বারা নগদ প্রাপ্তি বোঝায় অথবা ব্যাংকে জমা দিতে বা ব্যাংকে বাড়তেছে এরকম বোঝায়, তাহলে আমরা ডেবিট পাশে লিখবো। অর্থাৎ যেমন পণ্য বিক্রয় করা হলো, পণ্য বিক্রয় করার মাধ্যমে কি আমার টাকা আসতেছে, তাহলে আমি কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো। ধরো দেনাদার থেকে টাকা আদায় বা প্রাপ্য হিসাবে টাকা আদায়, তাহলে টাকা আমি পেয়েছি, তাহলে পাইলে কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো। কমিশন পাওয়া গেল, কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো। ধরো আহ কি আছে, পুরাতন আসবাবপত্র বিক্রয়, টাকা পেয়েছি, কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো। ধরো ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, ব্যাংকের টাকা জমা দেওয়া হয়েছে মানে কি ব্যাংকের টাকা বাড়ছে। তাহলে আমি শর্টকাটে বলতে পারি, যদি কোনো লেনদেন দ্বারা আমরা এটা বুঝতে পারি যে নগদ পাওয়া গেছে, নগদ অর্থ পাওয়া গেছে এবং নগদ অর্থ ব্যাংকে জমা হয়েছে, তাহলে লিখবো ডেবিট পাশ। অর্থাৎ বাড়লে ডেবিট পাশ আমরা লিখবো, নগদ অর্থ বাড়লে ডেবিট পাশে লিখবো। এবং ক্রেডিট পাশে সকল প্রকার প্রদানগুলো লেখা হবে। শুধু কি লেখা হবে, সকল প্রকার প্রদান। সকল প্রকার প্রদান বলতে কি, পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য ক্রয় করলে কি টাকা দিয়ে দিচ্ছি, তারপর টাকা আমার কাছে চলে গেছে, তো চলে গেলে কোন পাশে লিখবো, ক্রেডিট পাশে। আসবাবপত্র ক্রয়, টাকা চলে গেছে, কোন মাসে লিখবো, ক্রেডিট পাশে লিখবো। বেতন প্রদান, টাকা চলে গেছে, কোন মাসে লিখবো, ক্রেডিট পাশে লিখবো। ভাড়া প্রদান বা ভাড়া পরিশোধ বা প্রদান যদি এই কথা লেখা থাকে, তাহলে আমরা ক্রেডিট পাশে লিখবো। অর্থাৎ যদি নগদ অর্থ কমে যায় এবং ব্যাংক কমে যায়, তাহলে আমরা এই বিষয়গুলো ক্রেডিট পাশে লিখবো। অর্থাৎ নগদ অর্থ কমলে বা ব্যাংক কমলে লিখবো কোন পাশে, ক্রেডিট পাশে। এবং যদি নগদ অর্থ বা ব্যাংক বৃদ্ধি পায় তাহলে ডেবিট পাশে লিখবো। শর্টকাটে বলতে পারি, তাহলে আবার বলতে পারি যে নগদ অর্থ বা ব্যাংক বাড়লে বা বেড়ে গেলে ডেবিট পাশে, আর কমে গেলে ক্রেডিট পাশে। এখন হচ্ছে নগদান বইয়ে দুইটা এন্ট্রি আছে, যে এন্ট্রি দুইটা ডেবিট পাশেও যায়, ক্রেডিট পাশেও যায়, যাকে আমরা বলি কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। এখন কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা বলতে আসলে আমরা কি বুঝি, এই বুঝি, ধরো আমার এটা ব্যবসা, এটা কি ব্যবসা, আর এটা ধরো ব্যাংক। যদি আমরা ব্যবসায় থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা দিই, তাহলে কি হলো, নগদ অর্থ ব্যবসা থেকে কমে গেল এবং ব্যাংকে কি বাড়লো। আমরা জানি যদি ব্যাংক বা নগদ বাড়ে তাহলে ডেবিট পাশে, তাহলে এক্ষেত্রে শুধু ব্যাংক বাড়ছে, তাহলে ব্যাংক ব্যালেন্স কোন পাশে লিখবো, ডেবিট পাশে লিখবো। আর যেহেতু ব্যবসায় থেকে নিয়ে আমি টাকাটা ব্যাংকে জমা দিয়েছি, যার কারণে কি ব্যবসায় টাকা কমে গেছে। আমরা এটাকে কি শিখলাম, যদি নগদ অর্থ কমে যায় তাহলে এখানে আমরা নগদের ঘরে লিখবো। আবার ধরো ব্যাংক থেকে উত্তোলন, এই যে 2 নম্বর ইন্টারেস্ট কি ব্যাংক থেকে উত্তোলন, তার মানে আমার ব্যাংকে যে টাকা জমা আছে সেই জমাকৃত টাকা আমি উঠিয়ে ব্যবসায় নিয়ে এসেছি। তার মানে ধরো ব্যাংকে আমার 10,000 টাকা ছিল, এইখান থেকে আমি 5,000 টাকা উঠায় ব্যাংক থেকে নিয়ে এসে কি করলাম, ব্যবসায় রাখছি। তাহলে ব্যাংক থেকে উঠানো মানে কি ব্যাংকে টাকা কমে গেছে। আর আমরা জানি কমলে কোন পাশে লিখতে হয়, ক্রেডিট পাশে লিখতে হয়, তার মানে এখানে আমার ক্রেডিট পাশে লিখতে হবে। আর ব্যাংক থেকে উঠে ব্যবসায় রাখার কারণে ব্যবসায় নগদ অর্থ বেড়ে গেছে, তাহলে আমরা কোন পাশে লিখবো, আমরা ডেবিট পাশে নগদান ঘরে লিখবো। এখন আমরা এখানে একটা যে বিবরণ লিখেছি, কি লিখেছি, বিবরণ। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে আমরা বিবরণে ঘরে কি লিখবো। এখন ধরো আমরা যে খাত থেকে টাকা পেয়েছি আমরা সেই খাতটা এখানে লিখবো, সেই খাতের নামটা আমি এখানে লিখবো। যেমন নগদে পণ্য বিক্রয়, তাহলে আমি নগদে পণ্য বিক্রি করে টাকা আমার কাছে আসছে,
ধর আমি 20,000 টাকা বিক্রি করলাম, আমি বিক্রি কত করলাম 20,000 টাকা, তাহলে 20,000 টাকা বিক্রি করলাম। এই 20,000 টাকা বিক্রয়ের ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা কোথা থেকে, কোন উৎস থেকে পেলাম? বিক্রয় থেকে পেলাম। তাহলে আমরা এখানে কি লিখবো? বিক্রয়। এবং নগদ টাকা পাওয়ার ফলে নগদ টাকা বৃদ্ধি পেলে আমরা নগদ টাকার ঘরে টাকা লিখে দেব। ধরো প্রাপ্য হিসাব থেকে টাকা আদায়, তাহলে আমি টাকা কার কাছ থেকে পেলাম? প্রাপ্য হিসাবের কাছ থেকে। তাহলে আমার নগদ আদায়ের উৎস কি? প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে কি লিখবো? প্রাপ্য হিসাব। ধরো পুরাতন আসবাবপত্র বিক্রয় করে নগদ অর্থ পাওয়া গেল, তাহলে আমি টাকাটা কই থেকে পেলাম? পুরাতন আসবাবপত্র বিক্রয় করে পেয়েছি। তাহলে আমরা এখানে কি লিখবো? আসবাবপত্র পত্র হিসাব। এখন ধরো নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য ক্রয়, তাহলে আমার টাকা কিন্তু চলে গেছে। টাকাটা কোন খাতে চলে গেল? টাকাটা চলে গেছে পণ্য ক্রয়ের কারণে। তাহলে পণ্য ক্রয়ের কারণে তাহলে আমার টাকা চলে যাওয়ার খাত কোনটা? ক্রয়। তাহলে আমরা এখানে কি লিখবো? ক্রয় হিসাব। তার মানে কি আমার ক্রয় বাবদ টাকা চলে গেছে। ধরো বেতন প্রদান, তাহলে আমার কোন খাতে টাকা চলে গেল? বেতন খাতে। তাহলে আমরা এখানে কি লিখবো? বেতন। আচ্ছা, যদি এটাও যদি আমরা না বুঝি, তাহলে আমরা আরেকটা শর্ট টেকনিক নিতে পারি। যদি আমরা বুঝতে না পারি যে বিবরণের ঘরে কি লিখবো, তাহলে আমরা প্রথমে যে এন্টিটি আমরা নগদের বইতে অন্তর্ভুক্ত করব সেটাকে জাবেদা করবো। যেমন নগদে ক্রয়, তাহলে ক্রয় এর জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদান কথাটা উপরে লিখেছি, তাহলে আর বিবরণের ঘরে নগদান কথা লিখবো না। তারপর এখানে কি লিখবো? ক্রয় হিসাব লিখবো। তবে সবথেকে সহজ হয় এই বিষয়টা, যে যে খাতে টাকা চলে গেছে আমরা সেই খাতের নাম লিখবো, যে খাত থেকে টাকা আসছে সেই খাতের নাম আমরা এখানে লিখবো। এখন কন্টেন্টটি এন্ট্রি যদি নগদান বইয়ের দুই পাশে যায়, এটা 2 ঘর এবং 3 ঘর, একই নিয়ম প্রযোজ্য। তাহলে এখন ধরো ব্যাংক থেকে উত্তোলন, তাহলে ব্যাংক থেকে উত্তোলন হলে আমাদের তো দুই পাশেই বিবরণের ঘরে লিখতে হবে, তাহলে কোন পাশে আমরা কি লিখবো? তাহলে দেখো ব্যাংক থেকে উত্তোলন মানে কি? টাকা বৃদ্ধি পেয়েছে। তার মানে কি আমার নগদ বাড়ছে, ব্যাংক কি হয়েছে? কমছে। তার মানে আমি নগদটা কই থেকে পাইলাম? ব্যাংক থেকে পাইলাম। তাহলে আমরা এখানে কি লিখবো? ব্যাংক হিসাব। তার মানে আমার নগদ টাকা বাড়া উৎস কোনটা? ব্যাংক থেকে। তাহলে আমরা এখানে নগদ ঘরে কি লিখবো? টাকা লিখবো। আর এখান পাশে কি? ব্যাংকের টাকা কমে গেছে। কি কারণে কমছে? নগদ টাকা উঠাই নিছে। তার মানে আমরা এখানে কি লিখবো? নগদান হিসাব। একটা শর্ট টেকনিক হচ্ছে, যদি এটাও যদি না বুঝতে পারি, জাস্ট ধাপে করবো। ব্যাংক উত্তর ধাপে কি? নগদান ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিটটা লিখবো ক্রেডিট পাশে, ক্রেডিটটা লিখবো কি? ডেবিট পাশে। যেমন আবারও বলে দিই যে ধরো তোমার এখানে যে ব্যাংক থেকে উত্তোলন এর ধাপে কি? নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে এই ক্রেডিটটা লিখবো আমরা ডেবিট পাশে, আর ডেবিটটা লিখবো কোন পাশে? ক্রেডিট পাশে। তাহলে হয়ে গেল। আর ব্যাংক থেকে টাকা ওঠানোর ফলে কি? ব্যাংকে টাকা কমে গেছে, আমরা এইখানে লিখবো। আর নগদ টাকা বাড়ছে, তাই নগদে ঘরে লিখবো। এই হলো আমাদের এই নগদান বইয়ের বেসিক আলোচনা। আর তোমাদের আরেকটা কথা বলি, আমরা তো এই কন্টেন্ট নিয়ে বললাম বা কোন পাশে কি লিখবো সেটা বললাম, কিন্তু আমরা নগদান বই শুরু করবো কি দিয়ে? আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে। নগদান বই শুরু করার দুইটি সাইড, দুইটি বিষয় নিয়ে যে কোনো একটি শুরু হতে পারে। যেমন ব্যালেন্স বিডি অথবা মূলধন হিসাব। দুইটি বিষয়ের একটি বিষয় নিয়ে নগদান বই শুরু হতে পারে। সেটা কি বললাম? আমার নগদান হিসাব, ব্যালেন্স বিডি অথবা মূলধন। এখন কথা হচ্ছে যে কখন ব্যালেন্স বিডি দিয়ে শুরু করব, কখন নগদান হিসাব দিয়ে শুরু করব। যদি এমন হয় যে আজকেই প্রথম ব্যবসাটা শুরু করলেন, তাহলে আমরা এখানে কি লিখবো? মূলধন হিসাব। কারণ এটা আগে আমার কোনো ব্যবসা শুরু করা মানে ছিল না, আজকে ফার্স্ট। তো পূর্বের কোনো যে আমার থাকার সম্ভাবনা নাই। তার মানে যদি কখনো লেখা থাকে বিষয় আরম্ভ করলো বা শুরু করা হলো, তাহলে আমরা এখানে লিখবো মূলধন হিসাব। এখানে আমরা কি লিখবো? মূলধন হিসাব। আর যদি এরকম থাকে যে কোনো একটা ব্যবসা গত মাসে করেছে বা গত বছর করেছে, সেইখানে মাস শেষে আমার হাতে নগদ ছিল 10,000 টাকা, সেই 10,000 টাকা আমি কি করব? পরের মাসে নিয়ে শুরু করব। তাহলে গত মাসের যেটা পরের মাসে আসলো, তাহলে আমরা এখানে কি লিখবো? তখন মূলধন হিসাব না লিখে আমরা এখানে লিখবো কি? ব্যালেন্স বিডি।
তার মানে আমাদের যদি পূর্বে কোনো জেড থাকে তাহলে আমরা লিখব ব্যালেন্স বিডি, আর যদি আজকে ব্যবসা শুরু করে তাহলে কি মূলধন হিসাব। যাই হোক, যতটুকু চেষ্টা করেছি তোমাদের বেসিক নিয়ে কথা বলার জন্য চেষ্টা করেছি। যদি তোমাদের এই বেসিক ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একটি ম্যাথ সলিউশন করে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।